দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া আরো ২৬ বাংলাদেশি। কমলার সঙ্গে আর বিতর্কে যাবেন না ট্রাম্প। কর্মবিরতিতে যাচ্ছেন বোয়িং শ্রমিকেরা। নিউ ইয়র্ক সিটি মেমোরিয়ালে 9/11 স্মরণে বাইডেন, হ্যারিস এবং ট্রাম্পের অংশগ্রহণ। 9/11-এর 23তম বার্ষিকীতে পেন্টাগনে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হ্যারিস। আমি পদত্যাগে রাজি বললেন মমতা। এবং বাংলাদেশকে হারাতে বেশি ঝামেলা পোহাতে হবে না ভারতকে বললেন দীনেশ কার্তিক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি। শুক্রবার দুপুরে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানযোগে আরব আমিরাত থেকে দেশে ফেরেন তারা। এ নিয়ে ২ দফায় আমিরাত থেকে ৪২ জন দেশে ফিরলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার শাস্তি পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। তাদের মধ্যে প্রথম ধাপে গত শনিবার দেশে আসেন ১৪ জন। গত ৩ সেপ্টেম্বর দণ্ডিত ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাত প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রেসিডেন্টের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ডক্টর হামাদ আল শামজি সাজা বাস্তবায়ন বন্ধ করার ও নির্বাসন প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন। অ্যাটর্নি জেনারেল সংযুক্ত আরব আমিরাতের সব বাসিন্দাকে দেশের আইনকে সম্মান করার জন্য আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেছেন, মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র ও এর আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত। স্থানীয় গণমাধ্যম বলছে, সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের কাছ থেকে ইলিশ মাছ পাওয়ার বিষয়ে আপাতত আর আশার আলো দেখছেন না ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা। প্রতি বছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ১ মাসের জন্য ৫,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিত। মাছ ব্যবসায়ীদের ভাষ্য, মাসে গড়ে ১,০০০ থেকে ১২০০ মেট্রিক টন ইলিশ আমদানি করতে পারতেন তারা। খাতা কলমে পূজার উপহার হিসেবে ধরা হতো তা। এদিকে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশকে সম্প্রতি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের কাছে আবেদন করেছে। গত ৯ সেপ্টেম্বর ওই চিঠি লেখা হলেও এখনো পর্যন্ত কোনো উত্তর না পাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, তারা ফের চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে ইলিশ মাছ পাঠানোর জন্য অনুরোধ করবেন। তবে সংগঠনের পক্ষে জানানো হয়েছে, পদ্মার ইলিশ এবার আদৌ আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশকে ডিম পাঠালেও ঢাকা কেন ইলিশ পাঠাবে না বলে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী। উল্লেখ্য, যশোরের বেনাপুর স্থলবন্দরতে গেল সোমবার ভারত থেকে ২,৩১,০০০ মুরগির ডিম আমদানি করা হয়েছে। আগামী ২ মাসের মধ্যে বন্দর দিয়ে আরো ৪৭ লাখ ডিম আমদানি করা হবে বলে জানা গেছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর বিতর্কে অংশ নিতে ইচ্ছুক নয় বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এমনটি জানান। ওই পোস্টে ট্রাম্প বলেন, তৃতীয় কোনো বিতর্ক হবে না। ট্রাম্পের পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগেই এক র্যালিতে অংশ নিয়ে কমলা জানিয়েছেন তিনি আরেকটি বিতর্কে অংশ নিতে চান, আর ভোটারদের কাছেই তিনি এই বিতর্কের জন্য দায়বদ্ধ। প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথম বিতর্কে অংশ নেন ট্রাম্প। বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর নানা ঘটনার প্রেক্ষাপটে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করে নেন বাইডেন। তবে সবশেষ বিতর্কে ট্রাম্প কমলার কাছে ধরাশায়ী হয়েছেন বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার নির্বাচনী বিতর্ক নিয়ে আলোচনার শেষ নেই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে রীতিমতো চুলচেরা বিশ্লেষণ। স্থানীয় সময় গত মঙ্গলবার অনুষ্ঠিত এই সরাসরি বিতর্কে ট্রাম্পকে পরাস্ত করতে বেশ আত্মবিশ্বাসী ও নির্ভর ছিলেন কমলা। বিভিন্ন ইস্যুতে কার্যত ট্রাম্পকে কোণ ঠাসা করে দিয়েছিলেন তিনি।
এখন প্রশ্ন, এই পারফরমেন্সের নেপথ্যে কি কোনো কারসাজি ছিল? অনেকে বলছেন কানের দুলে আড়ালে ব্লুটুথ ইয়ারফোন পরেছিলেন কমলা। নেটিজেনদের অনেকের দাবি, দেখে মনে হয়েছে মুক্তার কানের দুল, কিন্তু আদতে সেটি ছিল বিশেষ ইয়ারফোন। আমেরিকার নির্বাচনী বিতর্কের পর থেকেই নেট দুনিয়ায় কমলা হ্যারিসের কানের দুলের ছবির ছড়াছড়ি। অনেকে অভিযোগ করছেন কানের দুলের আড়ালে আসলে ইয়ারফোন গুজে বিতর্কে অংশ নিয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। বিতর্কের সময় যুক্তির মাধ্যমে কমলা হ্যারিসের টিম তাকে সহায়তা করছিলেন। ইয়ারফোনের নির্দেশনা শুনে জবাব দিচ্ছিলেন হ্যারিস, এমন অভিযোগ তুলতে শুরু করেছেন কেউ কেউ। নেটিজেনদের কেউ কেউ কমলার কানের দুলকে নোভা H1 অডিও ইয়ার রিং বলে দাবি করছেন। স্টেজে পারফর্ম করার সময় অনেকে এমন দুল পরেন যাতে যুক্ত থাকে বেশ ইয়ারফোন। কমলা হ্যারিসের মুক্তার দুলটি দেখেও অনেকের এমনটাই সন্দেহ হয়েছে। তবে এখনো পর্যন্ত কমলার কানের দুল সত্যি কোনো ডিভাইস কিনা এর সপক্ষে কোনো যৌক্তিক প্রমাণ পাওয়া যায়নি। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। 25% বেতন বৃদ্ধি নিয়ে আমেরিকান উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং ও ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে
হওয়া একটি অস্থায়ী চুক্তি প্রত্যাখ্যান করে কর্মবিরতিতে যাচ্ছেন সংস্থাটির কর্মীরা। আমেরিকার সিয়াটল ও পোর্টল্যান্ড এলাকায় 737 ম্যাক্স এবং 777 উড়োজাহাজ তৈরির সঙ্গে সংশ্লিষ্ট 30,000 শ্রমিক স্থানীয় সময় শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে তথ্য জানানো হয়। বিশ্লেষকরা বলছেন, এই কর্মবিরতি বোয়িংয়ের জন্য একটি বড় ধাক্কা, কারণ কোম্পানিটির তৈরি 2টি উড়োজাহাজ বিধ্বস্তের পরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর কোম্পানিটি তার খ্যাতি ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছিল। সেই সঙ্গে বোয়িংয়ের নতুন প্রধান নির্বাহী ক্যালি আর্টবার্গের জন্য এটি একটি বড় ধাক্কা। গত মাসে ক্যালি বোয়িংয়ের ব্যবসাকে চাঙ্গা করতে কোম্পানিটিতে নিযুক্ত হন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় 95% শ্রমিক ব্যালট ভোটে 25% বেতন বৃদ্ধি চুক্তি প্রত্যাখ্যান করেছেন, আর 96% কর্মবিরতির পক্ষে ভোট দিয়েছে। এর আগে 4 বছর মেয়াদী চুক্তি সহ কর্মীদের 25% বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল উড়োজাহাজ নির্মাতা জায়ান্ট বোয়িং। নতুন চুক্তি না হয় ধর্মঘটে যেতে প্রস্তুত বলে গত সপ্তাহে জানিয়েছিল কর্মীরা। এরপর সদস্যদের প্রস্তাবটি মেনে নিতে অনুরোধ করে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টস। সর্বশেষ 2016 সালে ক্যালিফোর্নিয়ায় ধর্মঘট পালন করেছিলেন বোয়িংয়ের কর্মীরা। নিউ ইয়র্ক সিটি মেমোরিয়ালে 11 সেপ্টেম্বর 2001 সালের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে একত্রিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রানিং মেট ওয়াহিওর সিনেটর জেডি ভ্যান্স। তারা সবাই এই স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে আরও উপস্থিত ছিলেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার, নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং রুডি জুলিয়ানি। উল্লেখ্য, 2001 সালে হামলার সময় জুলিয়ানি ছিলেন মেয়র এবং পরে 2001 সালে ব্লুমবার্গ নির্বাচিত হন। অনুষ্ঠানের আগে হ্যারিস এবং ট্রাম্প, যারা সেই সপ্তাহের শুরুর দিকে বিতর্কে অংশ নিয়েছিলেন, তারা করমর্দন করেন। ট্রাম্পের মনে ছিল সন্দেহ যে তারা কথাবার্তা বলবেন কিনা, তবে তারা অনুষ্ঠানে শালীনতা বজায় রেখেছেন। পরিবারের সদস্যরা হামলায় নিহত 2983 জনের নাম উচ্চারণ করেন। গুরুত্বপূর্ণ সময়গুলোতে নিরাপত্তা পালন করা হয়, যার মধ্যে ছিল সকাল 8:46 যখন ফ্লাইট 11 উত্তর টাওয়ারে আঘাত করে এবং সকাল 9:03 যখন ফ্লাইট 175 দক্ষিণ টাওয়ারে আঘাত করে। বাইডেন, হ্যারিস এবং ট্রাম্প পরে শ্যাঙ্কসভিল, পেনসিলভেনিয়া ভ্রমণ করেন, যেখানে ফ্লাইট 93 যাত্রীদের সম্মান জানাতে তারা একটি পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন এবং স্থানীয় দমকল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। নিউ ইয়র্কের 9/11 মেমোরিয়াল সার্ভিস সেন্টার থেকে রিপোর্টটি পাঠিয়েছেন মিডিয়াম টিভির কর্ণধার তফাদার নূর। 9/11 হামলার 23তম বার্ষিকীতে প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ভার্জিনিয়ার আর্লিংটনের পেন্টাগন হেডকোয়ার্টারে 9/11 মেমোরিয়ালে একটি পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন। তাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস সিকিউ ব্রাউন উপস্থিত ছিলেন। 2001 সালের 11 সেপ্টেম্বর 5 জন আল কায়দা অপহরণকারী আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 77 নিয়ন্ত্রণ নিয়ে পেন্টাগনের পশ্চিম দিকে সকাল 9:37 বিমানটি আছড়ে ফেলে। এর ফলে বিমানটিতে থাকা 64 জন লোক মারা যান এবং যার মধ্যে সন্ত্রাসীরাও ছিল এবং পেন্টাগনের ভেতরে আরও 125 জন নিহত হন। এই আক্রমণটি পেন্টাগনের নির্মাণ শুরুর 60তম বার্ষিকীতে সংঘটিত হয়েছিল। পেন্টাগন ভার্জিনিয়া থেকে রিপোর্টটি পাঠিয়েছেন মিলেনিয়াম টিভির কর্ণধার তফাদার নূর। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস,
ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত প্রিমিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার কার্যক্রম বন্ধের পর এবার দেশের চ্যানেলটির প্রেস কার্ড প্রত্যাহার করছে ইসরায়েল। স্থানীয় কর্তৃপক্ষের বরাদে আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইসরায়েলের সরকারি প্রেস অফিস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছে, সরকারি প্রেস অফিস ইসরায়েলে কর্মরত আল জাজিরার সাংবাদিকদের প্রেস কার্ড প্রত্যাহার করছে। প্রেস অফিসের পরিচালক নিতজান চ্যানেল উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে, এই সংবাদ মাধ্যম মিথ্যা তথ্য প্রচার করে যাতে ইসরায়েল এবং ইহুদিদের বিরুদ্ধে উস্কানি এবং ইসরায়েলি সেনাদের জন্য হুমকি রয়েছে। ইসরায়েলে সাংবাদিক হিসেবে কাজ করার জন্য জিপিও প্রেস কার্ড বাধ্যতামূলক নয়, তবে এটি ছাড়া সংসদে প্রবেশ করা, মন্ত্রণালয়ে প্রবেশ করা বা সামরিক অবকাঠামোতে প্রবেশ করা কার্যত অসম্ভব। এর আগে গত 5 মে ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা যুদ্ধ চলা অবস্থায় আল জাজিরা স্থানীয় কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। আল জাজিরাকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দাবি করছে দেশটি। চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য রাজ্যের সচিবালয়ে 2 ঘন্টারও বেশি সময় বসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বৈঠক হলো না। এরপর মমতা জানালেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন, কিন্তু কেউ কেউ বিচার চান না, চান ক্ষমতার চেয়ার। বৃহস্পতিবার রাজ্যের সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। এর আগে পরপর 2 দিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য বৈঠক ভেস্তে গেল। প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের 2টি প্রধান শর্ত দিয়েছিলেন চিকিৎসকরা। তারা চেয়েছিলেন এই বৈঠকের সরাসরি সম্প্রচার হোক। 30 জন প্রতিনিধি নিয়ে সচিবালয়ে বৈঠক করতে চেয়েছিলেন তারা, তবে এই 2 শর্তে আপত্তি জানায় রাজ্য। বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার সচিবালয় থেকে মমতা বলেন, 3 দিনেও সমাধান করতে পারলাম না, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা সচিবালয়ের সামনে এসে বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম। আমি পদত্যাগ করতে রাজি আছি। সাধারণ মানুষ রং বুঝতে পারেনি, ওরা বিচার চায় না, চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন। আজ বিকেল 5টায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। সচিবালয়ের গেট পর্যন্ত প্রতিনিধি দল চলে এসেছিল, কিন্তু তাদের দাবি ছিল বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। রাজ্য সরকার এতে রাজি না হয় প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। দীর্ঘ 8 মাস পর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছে নায়িকা শবনম বুবলী। মেহেদী হাসানের নীল টিপ সিনেমা দিয়ে বিরতি ভাঙছেন তিনি। সদ্য খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে সিনেমাটির প্রযোজক ওয়ারি থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য সৈয়দ মোহাম্মদ সোহেল
সম্প্রতি নির্মাতা বুবলি ও সিনেমাটির প্রযোজকের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বুবলি বলছেন ভিন্ন কথা। তিনি গণমাধ্যমকে বলেন, কিছু জায়গায় আমার নতুন সিনেমা নীল টিপের নাম শোনা যাচ্ছে, বিষয়টি সঠিক না। আমার নতুন সিনেমার নাম এখনো ঠিক হয়নি। 1 বছর আগে আমাদের চুক্তি হয়েছে। গল্প, পরিকল্পনা ও শুটিংয়ের সময় সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাত্র, এর বেশি কিছু না। তবে গল্পটা আমার দারুণ লেগেছে। সবকিছু ঠিক থাকলে শুটিংয়ে যাওয়ার আগে আমি নিজেই সবাইকে জানাবো। পরিচালক মেহেদী বলেন, বুবলির সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই, এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। ছবিটির গল্প বুবলির উপরে, তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারী প্রধান গল্পের ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের উপর ছবি নির্মিত হতো, আমিও ওই সময় বুবলির উপর বাজি ধরেছি। দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনে বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস,
ইমিগ্রেশন কোড সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ। ঢাকায় পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করা নিয়ে মুখ খুলেছেন ঢালিউড চিত্রনায়ক নাঈম। ফেসবুকে এই বিষয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন অভিনেতা। নবাব সলিমুল্লাহ একাডেমি ব্যানারে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। বুধবারে এই অনুষ্ঠানে খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ভক্তদের স্পষ্ট ধারণা দিতে ফেসবুকে পোস্ট দেন নাঈম। চিত্রনায়ক নাঈম ঢাকার নবাব পরিবার খাজা সলিমুল্লাহর বংশধর। তাই বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালনের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে বড় করে নাঈম লেখেন, ঢাকার নবাব পরিবার এটা সাপোর্ট করে না। আমি খাজা নাঈম মুরাদ নওয়াব সলিমুল্লাহর প্রপুত্র এবং গর্বিত বাংলাদেশি নাগরিক হিসেবে স্পষ্ট করে বলতে চাই যে আমি এমন কোনো গোষ্ঠী বা কার্যকলাপের সাথে যুক্ত নই যা আমাদের জাতীয় পরিচয় বা ইতিহাসকে ক্ষুণ্ণ করে। নাঈম আরও লেখেন, নবাব সলিমুল্লাহ একাডেমির সাথে আমাদের ঢাকার নবাব পরিবারের কোনো সম্পর্ক নাই এবং এদের প্রচারিত মূল্যবোধের বিরুদ্ধে আমরা অবস্থান করি। দেশের মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাঈম লেখেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রতি যে কোনো কর্মকাণ্ড যা জনসাধারণের আশা এবং মূল্যবোধের বিরোধিতা করে আমি তা সমর্থন করি না। আমি বাংলাদেশের ছাত্র জনতার এবং তাদের স্বার্থের প্রতি দৃঢ়ভাবে অবস্থান করি। ঢাকায় চলচ্চিত্রে বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস ১ দশকের বেশি সময়ে প্রায় ১০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা। নায়িকার বাইরেও বিভিন্ন সময়ে মানবিক পরিচয়ে হাজির হতে দেখা যায় তাকে। এবার স্মরণকালে ভয়াবহ বন্যায় বিপর্যস্তদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। এদিকে বন্যার্তদের নিয়ে ব্যস্ততা কাটিয়ে বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় অপু একটি স্ট্যাটাস দিয়েছেন, জানিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা শুরু হয়েছে। অপু বিশ্বাস তার ফেসবুকে লিখেন, সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা সম্ভব নয়। মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্যের জ্যোতি তাকে পরাজিত করে। অনেকে অপুর এই পোস্টের কারণ খুঁজছেন, অনেকে আবার বলছেন বুবলি একটি বাণী দিয়ে একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন, জানিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। এটাই কি কারণ জানা যায়নি। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্মৃতি টাটকা থাকতে আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাই ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ভারতের সঙ্গে আগের ১৩ বারে দেখায় কখনো জয় না পেলেও বাবর আজমদের হারিয়ে পাওয়া আত্মবিশ্বাসে যে এবার ভিন্ন কিছু হতে পারে এ নিয়ে কারো মনে সন্দেহ থাকার কথা নয়। তবে কয়েকদিন আগে ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি মন্তব্য করেছিলেন, পাকিস্তানকে হারাতে পারলেও ভারতের বিপক্ষে পেরে উঠবে না বাংলাদেশ। এবার বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। ৩৯ বছর বয়সী উইকেট কিপার ব্যাটসম্যানের মতে বাংলাদেশকে হারাতে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না ভারতকে। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিক বাজের সঙ্গে আলাপ করে কার্তিক বলেছেন, ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ। পাকিস্তানে বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারতকে তেমন ঝামেলা পোহাতে হবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া আরো ২৬ বাংলাদেশি। কমলার সঙ্গে আর বিতর্কে যাবেন না ট্রাম্প। কর্মবিরতিতে যাচ্ছেন বোয়িং শ্রমিকেরা। নিউ ইয়র্ক সিটি মেমোরিয়ালে 9/11 স্মরণে বাইডেন, হ্যারিস এবং ট্রাম্পের অংশগ্রহণ। 9/11-এর 23তম বার্ষিকীতে পেন্টাগনে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হ্যারিস। আমি পদত্যাগে রাজি বললেন মমতা। এবং বাংলাদেশকে হারাতে বেশি ঝামেলা পোহাতে হবে না ভারতকে বললেন দীনেশ কার্তিক। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millennium tvs বাংলা এবং youtube.com/official মিলেনিয়াম টিভি। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে।
আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।